Welcome back to the next part of the pedigree analysis class. I have already discussed about two types of marriages, consanguineous and non-consanguineous marriages. Now, if I am a proband, আমার কোনো সমস্যা হলো আমি একজন ডক্টর বা জেনেটিক কাউন্সিলরের কাছে গেলাম। তো আমি আমার জেনেটিক্যাল ফ্যামিলিকে ডেসক্রাইব করা শুরু করলাম যে আমার 3 ভাই বোন, তার এরকম, তার ছেলেমেয়েরা এরকম, আমার বাবা এরকম, মা এরকম, আমার হাজব্যান্ড এরকম, তার ব্রাদার সিস্টাররা এরকম, তার বাবা মা এরকম, তার দাদু ঠাকুমা এরকম, তাদের ভাইরা এরকম, আমার দাদু ঠাকুমা এরকম, তাদের ভাইরা এরকম, আমার মামার বাড়ির দাদু ঠাকুমা এরকম, তাদের ভাই বোন এরকম। তো এরকম করতে করতে তুই যদি জেনেটিক কাউন্সিলর হোস, তুই এগুলোকে সব নোট ডাউন করছিস, কোথায় না খাতায় লিখছিস। তো এরকম করে যখন আমার ডেসক্রিপশন এন্ড হবে, তখন তোর হয়তো দেখা গেল একটা 12 পাতার ডেসক্রিপশন হবে। তো তুই তো কাউকে চিনিস না, কাজে তুই যখন অ্যানালিসিস করতে যাবি, তখন 9 নম্বর পাতা যখন যাবি, 2 নম্বর পাতায় কি আছে ভুলে যাবি, আবার 7 নম্বর পাতায় যখন যাবি, তখন 5 নম্বর পাতায় কি আছে ভুলে যাবি। তো যখন আমাদের নোট পড়তে গেলে এরকম কোনো সমস্যা হয়, আমরা তখন তাকে কি করি, আমরা তখন তাকে একটা চার্ট ফর্মে বা আমাদের একটা সোজা ফর্মে তাকে রিপ্রেজেন্ট করি। তো এখানেও পেডিগ্রি যারা অ্যানালিসিস করেন বা জেনেটিক কাউন্সিলররা এরকমই কিছু চার্ট তৈরি করেছেন, যে চার্টগুলোকে আমরা বলি হচ্ছে পেডিগ্রি চার্ট। পেডিগ্রি চার্ট মানে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ ফ্যামিলি হিস্ট্রি অফ প্রোব্যান্ড। পিক্টোরিয়াল মানে ছবির মতো, পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন of family history of proband, of family history of proband. এই family history of proband কে কনভার্ট করে in the pictorial form? নিশ্চয় proband না। proband সাধারণভাবে যখন ডেসক্রিপশন দেয়, except in case of the Edward V, সাধারণত সব ডেসক্রিপশন দেয় ভার্বাল। তাহলে আমরা বলছি পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ ফ্যামিলি হিস্ট্রি অফ প্রোব্যান্ড obtained by verbal description and created by doctor or genetic counselor. By doctor or genetic counselor. তো এই যে পেডিগ্রি চার্টে যখন কোনো ডেসক্রিপশন লেখা থাকে, তখন এটাকে আমরা বলছি পিক্টোরিয়াল, বা এর আরেকটা টার্মও আছে, আমরা বলি এটাকে পিক্টোরিয়াল বা সিম্বলিক রিপ্রেজেন্টেশন। সিম্বল। তো এই যে সিম্বল, এই সায়েন্সের সিম্বলের থেকে এই সিম্বলগুলো আলাদা। সায়েন্সে যখন সিম্বল ইউজ করি, তখন এটা মানে হচ্ছে ফিমেল আর এটা মানে হচ্ছে মেল। কিন্তু যখন পেডিগ্রি চার্ট ক্রিয়েট করা হয়, আমরা পরে দেখব এই সিম্বলটা ফিমেলের জন্য বা এই সিম্বলটা মেলের জন্য ইউজ করা হয় না, প্রত্যেকের জন্য আলাদা আলাদা সিম্বল আছে। তো এখন চার্টটা ক্রিয়েট করে লাভ কি হবে না, চার্টটা ক্রিয়েট করলে একটা ছোট্ট ফর্মে, এইটুকু ফর্মে, ধর 120 জন মেম্বার, সেটাকে আমি এইটুকু জায়গায় লিখে ফেলতে পারবো। চার্টটা ক্রিয়েট করার পরে এবার জেনেটিক কাউন্সিলর সেটাকে অ্যানালাইজ করে। অ্যানালাইজ করবে কেন? দেখতে চায় যে এই ট্রেটটা কিভাবে একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে ইনহেরিট করছে। তো তার মানে ও কি বার করে? ও বার করে হচ্ছে মোড অফ ইনহেরিটেন্স অফ আ ট্রেট। মোড অফ ইনহেরিটেন্স অফ আ ট্রেট। এই মোড অফ ইনহেরিটেন্স বার করার জন্য কোন রকম টেস্টিং, ব্লাড টেস্টিং, এক্সপেন্সিভ টেস্টিং কিচ্ছু দরকার পড়ে না। এটার জন্য জাস্ট পেডিগ্রি চার্টটা হচ্ছে ওয়েপন বা ইনস্ট্রুমেন্ট। ভেরি ভেরি ইজি মেথড and less expensive method also.
তো এই মোড অফ ইনহেরিটেন্স যখন ও বার করতে চায় তখন কি কি মোড অফ ইনহেরিটেন্স পেতে পারে? ও পেতে পারে যে যে ট্রেটটার কথা আলোচনা করা হচ্ছে ট্রেটটা মেবি বা ক্যারেক্টারটা বা জিনটা may be located on autosome. So character can be autosomal or autosome linked. In case of human being, we know that we have 23 pairs of chromosomes, of which first pair to 23rd pair are autosomes. 22nd pairs are autosomes, 23rd pair is the sex chromosome. So another mode of inheritance হচ্ছে sex chromosomal মানে definitely the character or the gene is located on the 23rd pair. Now sex chromosomal characteristics again are of two types. We know that we human being having two types of sex chromosome. One is X chromosome, another is Y chromosome. If the gene is located on the X chromosome, then we call this character as the X-linked trait. And if character is located on the Y chromosome, then we call it as the Y-linked trait. Okay. Now, autosomal trait again can be divided into two categories. In Bengali, we say some are the প্রকট বৈশিষ্ট্য, or in English we say it is as the dominant character, and in Bengali we said another type as the প্রচ্ছন্ন or the recessive বৈশিষ্ট্য. So autosomal can be of two types, autosomal dominant and autosomal recessive. Autosomal dominant বা প্রকট and autosomal recessive or প্রচ্ছন্ন বৈশিষ্ট্য. X chromosome in case of human female are two. So X-linked character again can be divided into two categories, X-linked dominant and X-linked recessive. I have no space here, so I am writing over there. X-linked characters are two types, X-linked dominant and X-linked recessive. That means X-linked প্রচ্ছন্ন or X-linked প্রকট. X-linked recessive. Recessive মানে হচ্ছে প্রচ্ছন্ন আর dominant মানে হচ্ছে প্রকট. কিন্তু যখন আমরা Y-linked ক্যারেক্টারে যাচ্ছি, Y chromosome is present in single dose in case of human male generally. Not we are thinking about the super male, but normally only Y chromosome is present. So single Y chromosome cannot dominate itself or cannot be dominated by any other chromosome. So if a gene is Y-linked, we only say that it shows Y-linked mode of inheritance. So Y-linked character cannot be dominant or cannot be recessive. So altogether we can get 5 mode of inheritance: autosomal dominant mode of inheritance, autosomal recessive mode of inheritance, X-linked dominant mode of inheritance, X-linked dominant mode of inheritance, X-linked recessive mode of inheritance, and Y-linked mode of inheritance. We can very easily find it. That means we can draw the conclusion after analyzing the trait. This analysis or conclusion cannot be drawn in case of the old Egyptian pedigree. So we are not giving them the total status of the pedigree. Okay. Now for the pictorial representation, we have to use different symbols, but prior to that we should know another basic thing. What is that? This pedigree study came in our country in year of 1972. 1972 is the year when basically pedigree study came to our country. This pedigree study started at that time to study a very common disease, today's common disease, known as thalassemia. For the thalassemia study, this pedigree study came to our country in year of 1972. In 1972,
WHO made a worldwide survey about this disease, and now we know that this disease is an autosomal recessive disease, This is also included in some semester of your syllabus. Autosomal recessive disease. So what happens if marriage occurs between two phenotypically normal but carriers, then there can be rising of the defective offspring. But if marriage occurs with a normal, with another normal, or with a normal with the carrier, there is no problem absolutely. In year of 1973, Australia having highest percentage of thalassemia. But nowadays, they have eradicated the disease from their country. How? They took two measures. Number one, immediately after birth, the blood testing were made compulsory by the Australian government, and by law, the marriage between the two carriers, what we call nowadays as the thalassemic minor, are prohibited. Not only prohibited, if marriage occurred in other countries, they are not allowing them to stay in Australia. So they have eradicated the disease. There are many minors or carriers, but there is no disease at all. But contrary to this, that is a very rich country and we are very poor country. In 1972, there was a very less percentage. Only 11% of the Indian population was carrier, and merely we can see 1 or 2 cases of thalassemia. But it was not possible to take any measurement, and so in the year of 2001, when the revised study had been done, India became first in thalassemia. How much? 17% of the Indian population is suffering from thalassemia and 33% are carriers. A huge number. And it was a prediction that in near future, that means in the year of 2030, we find that 92% will suffer from either direct thalassemia or thalassemic carrier. But what I think that this condition will never ever occur, because now government has taken different types of measurement. One of the measurement is the study for that of the thalassemic people's pedigree, so that we can provide genetic counseling that you should not marry this person or you should not marry this lady, and the disease can be reduced in number, because it is a deadly disease. যে ফ্যামিলিতে হয় সেই ফ্যামিলিতে ধনের প্রাণে তারা মারা যায়, এবং যদি একটা লোককে দেখানো হয় যে দেখো ও থ্যালাসেমিয়া হয়েছে, এরকম সাফার করছে, তুমি যদি একে ম্যারি করো তাহলে তোমারও এরকম একটা অফস্প্রিং হবে, মানুষ কিন্তু চট করে স্টেপ নেয় না। তো এই থ্যালাসেমিয়াকে সরানোর জন্য বা কমানোর জন্য আমাদের দেশে পেডিগ্রি এসেছিল। এবার আমরা যাচ্ছি যে এই যে আমরা সিম্বলের কথা বলছিলাম, আমরা কিছুটা সিম্বল নিয়ে আলোচনা করব। যদিও পুরো সিম্বল নিয়ে আলোচনা একটা ক্লাসে করা সম্ভব হবে না, কিন্তু আমরা কিছুটা সিম্বল নিয়ে আলোচনা করব। ইন কেস অফ পেডিগ্রি আমরা এখন তাহলে আসছি খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে সিম্বলস। ইন কেস অফ পেডিগ্রি, a square means phenotypically normal male. Phenotypically normal male. Phenotypically মানে কি? Phenotypically মানে একটা লোক যখন জেনেটিক কাউন্সিলরের কাছে গেল, বা একটা মহিলা যখন জেনেটিক কাউন্সিলরের কাছে গেল, সে বলল নরমাল, তাহলে বাইরে থেকে দেখলাম যে নরমাল, কিন্তু সেটা অ্যাকচুয়ালি সেই ডিজিজটাকে ক্যারি করতে পারে, ক্যারিয়ার হতে পারে ইন কন্ডিশন ইন কেস অফ রিসেসিভ ট্রেট। সো আমরা সেই জন্য একে আমরা বলছি নর্মাল, মানে বাইরে থেকে দেখে নর্মাল বা ফেনোটিপিক্যালি নর্মাল। ঠিক সেইভাবে যদি একটা সার্কেল পাই, তার মানে এটা মানে হচ্ছে ফেনোটিপিক্যালি নর্মাল ফিমেল। ফেনোটিপিক্যালি নর্মাল ফিমেল। If there is any sort of shading, suppose এরকম shading বা এর মধ্যে ডট রয়েছে বা পুরোটা এরকম করে শেড আছে, আর যে কোনো ধরনের শেডিং ভাবতে পারিস, যদি কোনো রকমের শেডিং থাকে তার মানে সে হচ্ছে phenotypically affected male. Phenotypically affected male.
female symbol কি হবে? Obviously any type of shading in this circle is phenotypically affected female. Full shading, anything, phenotypically affected female. I have said that proband has great importance in the pedigree. So, there must be some special symbols for the proband. If proband is a male, he may be normal or he may be affected. There is no such rule that proband should be affected. Proband may be normal or affected, and this arrow means indicative. He indicated first time the mode of inheritance or the family history. So he is called as the propositus. And the circle either normal, that means female may be normal reporting the trait, or may be affected, reporting the trait, then she is nothing but that of proposita. And the common gender, I have said that brother sister together or husband wife together, they are called as the proband. And you know why the name is propositus or proposita? যখন কারোর সঙ্গে কারোর কোনো অ্যাফেয়ার হয়, তখন ফার্স্ট টাইমে ছেলেটা মেয়েকে বা মেয়েটা ছেলেকে প্রপোজ করে মানে কি তার ফিলিংসটা ফার্স্ট টাইম বলে। তার মানে আজকে আমি বলছি আই লাভ ইউ, কালকে আমি বলছি আই লাভ ইউ, পরশু আমি আই লাভ ইউ বলছি, তাহলে প্রতিদিন কিন্তু প্রপোজ হচ্ছে না। প্রপোজ কোনটা? যেদিন প্রথম দিন বললো যে আই লাভ ইউ, সেটা হলো প্রপোজ। তাই এই প্রব্যান্ড কি করলো? ফার্স্ট টাইম ফ্যামিলি হিস্ট্রি বললো, তাই তার নাম এসছে প্রপোজ করা ফ্যামিলি হিস্ট্রি, তাই তাকে বলে প্রপোজিটা বা প্রপোজিটাস। টাস মানে হচ্ছে মেল অ্যান্ড টা মানে হচ্ছে ফিমেল। প্রপোজ করছে কাকে? এখানে ফিলিংস না, এখানে প্রপোজ করছে হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। নাও সামটাইমস এরকম ঘটনা হয় যে কেউ মেল বা ফিমেল কারোর সঙ্গে বলতে পারলো না যে ও সত্যি অ্যাফেক্টেড না নর্মাল, এরকম সমস্যা দেখা যায়। বলে যে ওর দুটো ছেলে মেয়ে আমি ঠিক জানি না বাবা, ও নর্মাল ছিল কি অ্যাফেক্টেড ছিল। তখন আমরা কি করি না, সিম্বলটা দিয়ে মেলের মধ্যে ধর একটা কোয়েশ্চেন মার্ক বা ফিমেলের মধ্যে কোয়েশ্চেন মার্ক দিই। কোয়েশ্চেন মার্ক মানে হচ্ছে ল্যাক অফ ইনফরমেশন, lack of information about manifestation of the trait, that is whether affected or normal, not known. আবার দেখা যায় যে প্রবান যখন ডেসক্রিপশন করতে গেল ও অনেক সময় অনেক প্রেফারেন্স দেখায়। আমরা তো হিউম্যান বিং, আমরা যাকে পছন্দ করি তাকে ভালো বলি, যাকে অপছন্দ করি তাকে খারাপ বলি। তো প্রবান যে কথা বলবে, আমি জেনেটিক কাউন্সিলর হলে শুধু সেই কথাটাই লিখতে পারবো, আমি নিজের কোনো বুদ্ধি বিবেচনাকে জেনেটিক্যাল চার্টে বা পেডিগ্রি চার্টে ঢোকাতে পারি না। কিন্তু আমি ইন্ডিকেট করতে পারি যে প্রবান এখানে মিথ্যা কথা বলেছে বা ভুল কথা বলেছে। ধর প্রবান কাউকে বললো অ্যাফেক্টেড, তা আমি এরকম একটা শেড দিলাম, বা কাউকে বললো নর্মাল, তাহলে আমি এরকম রাখলাম। এবার পরবর্তীকালে আমি যখন অ্যানালিসিস করলাম, আমি যখন জেনেটিক কাউন্সিলর হলাম, আমি দেখলাম এ অ্যাফেক্টেড হতেই পারে না বা এ নর্মাল হতেই পারে না। তো আমাদের এক্সাম্পলে বলি, একটা ফ্যামিলি আছে, তাতে কাকা এবং কাকিমা। তো জেনারেলি কাকা আমাদের কাছের লোক হয়, কাকিমা আমাদের দূরের লোক হয়। তো আমরা যখনই বলবো কাকিমা ভুল বা কাকিমার প্রবলেম আছে, কাকার প্রবলেম নেই।
কিন্তু তার মানে কি, যেই বলেছিলাম কাকিমার প্রবলেম আছে ভেবে দেয়, জেনেটিক কাউন্সিলর কি করলো, কাকিমার সিম্বলে শেড করে দিল, আর কাকা সিম্বলকে কি করলো, পরিষ্কার রাখলো উইদাউট শেডিং। এবার পরবর্তীকালে দেখা গেল এটা ঠিক না, এটা ভুল কথা। তাহলে এবার কি করলো, ওর কিন্তু এই ক্ষমতা নেই যে এই শেডিংটা মুছে দেবে বা এখানে নতুন করে শেড করে দেবে, এই ক্ষমতা নেই। ও কি করতে পারে, এটা যে ভুল সেটাকে ও দেখিয়ে দিল। কি করে দেখিয়ে দিল, এটাকে এদিক থেকে একটা ক্রস লাইন দিয়ে কেটে দিল। তার মানে যে সিম্বলটা দেয়া আছে অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালটা ঠিক তার অপোজিট। তার মানে এ হচ্ছে ফেনোটিপিক্যালি নরমাল আর এ হচ্ছে ফেনোটিপিক্যালি অ্যাফেক্টেড। তার মানে কি, রং ইনফরমেশন প্রোভাইডেড বাই দ্যাট অফ দ্য প্রোব্যান্ড। ওকে, সো we are giving a little bit good representation. We don't say that lack of information, we say that there is the reversal of phenotype. There is reversal of phenotype. Okay, that means যেটা phenotype দেখাচ্ছে সেটা সিম্বলে সেটা অ্যাকচুয়াল phenotype নয়। এবার আমরা আসতে পারি ম্যারেজের ক্ষেত্রে। আমরা যখন দেখি একটা মেল আর ফিমেলের মধ্যে যদি একটা লাইন দিয়ে জোড়া থাকে, বা মেল আর ফিমেলের মধ্যে যদি ড্যাশ লাইন দিয়ে জোড়া থাকে, বা মেল আর ফিমেলের মধ্যে যদি নিচে কোনো লাইন দিয়ে জোড়া থাকে, তার মানে এরা হচ্ছে ম্যারেজ, and this marriage is non-consanguineous marriage. This marriage is non-consanguineous marriage. But if this line are double lined, there may be one affected, one normal, no problem, or both can be affected. But if there are double lines between the symbols, any type of double line, then that means definitely consanguineous marriage. That means consanguineous marriage. Sometimes we say that the people are carriers. In case of the carrier, we are giving a symbol with male with a dot or female with a dot, carrier. Now there is a question, how a person can say that the individual is a carrier because the person is a normal person or a common people? Sometimes he or she is able to say that this disease আমাদের ফ্যামিলিতে ছিল না, ওনার সাথে ম্যারেজ হয়েছে, উনি একদম বাইরে থেকে দেখতে নর্মাল, কিন্তু তারপর থেকেই দেখা গেল ডিজিজটা আমার ফ্যামিলিতে এলো। তার মানে কি, ওই পার্টিকুলার ইন্ডিভিজুয়ালটাকে ক্যারিয়ার বলা হলো। তার মানে এর মানে হচ্ছে ক্যারিয়ার। ক্যারিয়ারে শুধু যে এই সিম্বল থাকতে পারে তা না, ডিফারেন্ট জেনেটিক কাউন্সিলর ডিফারেন্ট সিম্বল ইউজ করেছেন। কেউ ইউজ করেছেন এর পাশ দিয়ে ওয়েভি লাইন, তার মানেও ক্যারিয়ার, বা এটার পাশ দিয়ে ওয়েভি লাইন, তার মানেও ক্যারিয়ার। নাও hemophilia, which was the first family history to be described in pedigree. তো হিমোফিলিয়াতে ফিমেলরা হয় ক্যারিয়ার। তো হিমোফিলিয়ার ক্যারিয়ারদের জন্য আমরা একটা আলাদা সিম্বল পেলাম। দেখা যাক কি পেলাম, এই ডটটা পেলাম, ডটের সঙ্গে পেলাম ওয়েভি লাইনও পেলাম, ওয়েভি লাইনের সঙ্গে আরেকটা জিনিস পেলাম, তার পাশে একটা স্টার পেলাম। এই স্টারটা পেতেও পারি, নাও পেতে পারি। এটার মানে হচ্ছে এভিডেন্ট ক্যারিয়ার ফর হিমোফিলিয়া। তার মানে এই পেডিগ্রি চার্টটা হিমোফিলিয়ান পেডিগ্রি চার্ট, এভিডেন্ট ক্যারিয়ার ফর হিমোফিলিয়া। এই ক্যারিয়ারদের প্রসঙ্গে বলি, অনেক সময় কোনো প্রোব্যান্ড বলে ও সম্ভবত ক্যারিয়ার যদি হয়, তাহলে মেল বা ফিমেল সিম্বলে এর ক্যারিয়ার সিম্বলের তলায় একটা করে কোয়েশ্চেন মার্ক দেওয়া থাকে।
এটা তলায় কোয়েশ্চেন মার্ক দিলাম, কিন্তু আগেটা সিম্বলের মধ্যে দিয়েছিলাম। এর মানে হচ্ছে পসিবল ক্যারিয়ার, পসিবল ক্যারিয়ার। যে কোনো ম্যারেজ লাইন, whether that is a consanguineous or that is a non-consanguineous marriage, for any type of marriages, suppose this is a non-consanguineous marriage and this is a consanguineous marriage. In case of any marriages, the line originating from the marriage line is called as the offspring line. This line is called as the offspring line. And this offspring line again divides into many. It may be a daughter, son, daughter, like that, or maybe a son, son, daughter, like son, daughter, daughter. This line, this is the offspring line, and this particular line is called as the brother-sister line, or it is called as the ship line, or brother-sister line. Ship line or the brother-sister line shows the ship relationship, what we also can find in case of the species, sibling species. They have very close genetical similarity. So far, this is the end part of today's class. In the next class, I will describe more and more symbols. Thank you.